জিওটেক লার্নিং চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ঘোষিত এবং তোমাদের স্কুল থেকে দেওয়া আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। তো আজকে আমি দশম শ্রেণীর ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্কের 5 নম্বর পার্টের সমস্ত প্রশ্নগুলির আদর্শ উত্তর তোমাদের সামনে তুলে ধরব। এই সংক্রান্ত অন্যান্য বিষয়ের ভিডিও লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটস সঠিক সময়ে পাওয়ার জন্য। চলো তাহলে এই প্রশ্নগুলির সম্ভাব্য উত্তর দেখে নেওয়া যাক। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক অনুযায়ী তোমাদের প্রথমেই কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে। দেখো বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো প্রথম প্রশ্ন, যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হলো, অপশান দেওয়া রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, সাভানা জলবায়ু, মৌসুমি জলবায়ু এবং নিরক্ষীয় জলবায়ু। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হলো নিরক্ষীয় জলবায়ু, অর্থাৎ নিরক্ষীয় জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না। তাহলে এখানে অপশান ঘ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে, সঠিক জোড়াটি নির্বাচন করে লেখো। তো প্রথম জোড়া, চাঁদ সূর্য ও পৃথিবীর কেন্দ্রের একই সরলরেখায় অবস্থান, মরাকোটাল। পরের জোড়া, পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান, মরাকোটাল। পরের জোড়া, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব পেরিজি এবং চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব অ্যাপোজি। তো এখানে সঠিক জোড়াটি হবে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান, মরাকোটাল। এক্ষেত্রে বলে রাখি, চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন ভরা কোটালের সৃষ্টি হয় এবং চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব যখন সর্বাধিক হয় তখন সেই অবস্থানকে বলা হয় অ্যাপোজি এবং চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব যখন সব থেকে কম হয় তখন সেই অবস্থানকে বলা হয় পেরিজি। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখে নাও, অতি বিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হলো, অপশান দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ, গোয়া, উত্তরপ্রদেশ এবং সিকিম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অতি বিরল জনঘনত্বযুক্ত রাজ্য হলো সিকিম। তাহলে এখানে অপশান গ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক অনুযায়ী তোমাদের এরপরে রয়েছে স্তম্ভ মেলাও, অর্থাৎ ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তো এখানে বিশুদ্ধ কাঁচামাল হয়ে যাবে তুলো, ক্রান্তীয় ঘূর্ণবাত হয়ে যাবে ইয়াস এবং পেরু স্রোত হয়ে যাবে আটাকামা মরুভূমি। চলে যাব পরের প্রশ্নের দিকে। পরের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও। তো প্রথম প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টিতে কেন্দ্র বহির্মুখী বলের প্রভাব উল্লেখ করো। উত্তর দেখে নাও, পৃথিবী নিজের মেরুরেখার চারিদিকে অনবরত আবর্তন করে চলেছে। এর ফলে ভূপৃষ্ঠে একটি বিকর্ষণ শক্তি বা কেন্দ্র বহির্মুখী শক্তি বা কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয় এবং তার প্রভাবে ভূপৃষ্ঠের জলরাশি বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে। একেই বলে কেন্দ্রাতিক বল বা কেন্দ্র বহির্মুখী শক্তি। এই বল পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে কাজ করে। এইভাবে পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কেন্দ্র বহির্মুখী বল সমুদ্রের জোয়ার সৃষ্টিতে সাহায্য করে। তো এই প্রশ্নটার উত্তর এখানেই কমপ্লিট হচ্ছে। দেখে নেব এর পরের প্রশ্ন কী রয়েছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে ঘূর্ণবাত ও প্রদীপ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তো এখানে বিষয় দেওয়া রয়েছে বায়ুচাপ, স্থায়িত্ব এবং আবহাওয়ার প্রকৃতি। চলো তাহলে পার্থক্যটা দেখে নেওয়া যাক। তো দেখো বাম দিকে রয়েছে বিষয়, তারপরে রয়েছে ঘূর্ণবাত এবং তারপরে রয়েছে প্রতীপ ঘূর্ণপাত। তো এখানে পার্থক্যের বিষয় বায়ুর চাপ। তো এর মধ্যে লিখবে ঘূর্ণপাতের কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে, কেন্দ্র ও বাইরের মধ্যে চাপের পার্থক্য অনেক বেশি হয়। সমচাপ রেখাগুলি ঘন বৃত্তাকার বা উপবৃত্তাকারে অবস্থান করে। অন্যদিকে প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে দেখো প্রতীপ ঘূর্ণপাতের কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে, কেন্দ্র ও বাইরের মধ্যে চাপের পার্থক্য খুব কম হয়, রেখাগুলি আঁকাবাঁকা উপবৃত্ত বা ভি আকৃতির হয়। তো পরের পার্থক্যের বিষয় হচ্ছে স্থায়িত্ব। তো এই বিষয়ের উপর ভিত্তি করে ঘূর্ণপাতের মধ্যে লিখবে ঘূর্ণপাত স্বল্পকাল স্থায়ী কিন্তু খুব শক্তিশালী হয়। অন্যদিকে প্রতীপ ঘূর্ণপাত দীর্ঘকাল স্থায়ী কিন্তু তেমন শক্তিশালী নয়। পরের পার্থক্যের বিষয় হচ্ছে আবহাওয়ার প্রকৃতি। তো এর মধ্যে লিখবে ঘূর্ণপাতের ক্ষেত্রে আবহাওয়া দুর্যোগপূর্ণ ও অশান্ত হয়।
আকাশ মেঘাচ্ছন্ন থাকে, প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রপাত হয়, জীবন ও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অন্যদিকে প্রতীপ ঘূর্ণপাতের ক্ষেত্রে বায়ুমণ্ডল শান্ত হয়, আকাশ মেঘমুক্ত থাকে, বৃষ্টিহীন ও শুষ্ক হলেও অনেক সময় কিছু তুষারপাত হয়, ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম। তো এই পার্থক্যটা এখানে কমপ্লিট হচ্ছে। দেখে নেব এর পরের প্রশ্ন কী রয়েছে। তো অ্যাক্টিভিটি টাস্ক অনুযায়ী তোমাদের শেষ প্রশ্নটি হলো, ভারতের কোন অঞ্চলে অধিকাংশ কফি উৎপাদন করা হয়? এবং এর সাথে আরও একটি প্রশ্ন রয়েছে, এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। তো উত্তর দেখে নাও। চায়ের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পানীয় ও বাগিচা ফসল হলো কফি। ভারতে কফি প্রধানত তিনটি দক্ষিণ ভারতীয় রাজ্যে যথা কর্ণাটক, কেরল ও তামিলনাড়ুতে চাষ করা হয়। কর্ণাটক রাজ্য একাই ভারতের মোট কফি উৎপাদনের প্রায় 3/4 উৎপাদন করে। 2017 থেকে 18 সালে প্রায় 3.16 লক্ষ টন কফি উৎপাদন করে ভারত পৃথিবীতে অষ্টম স্থান অধিকার করেছে। নিচে কফি উৎপাদক অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। তো যেহেতু কফি উৎপাদনে ভারতের রাজ্যগুলির মধ্যে কর্ণাটক প্রথম স্থান অধিকার করেছে, তাই তোমরা ফার্স্ট পয়েন্ট করবে কর্ণাটক এবং এর মধ্যে লিখবে কফি উৎপাদনে কর্ণাটক ভারতে প্রথম স্থান অধিকার করে। এ রাজ্যের বাবাবুদান পাহাড়ে প্রথম কফি চাষ শুরু হয়। এখানকার কফি উৎপাদক জেলাগুলি হলো কোদাগু, চিকমাগালুর, হাসান, মহীশূর, দক্ষিণ কানাডা প্রভৃতি। এরপর পয়েন্ট করবে কেরল এবং এর মধ্যে লিখবে কফি উৎপাদনে কেরল ভারতের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এখানকার কফি উৎপাদক জেলাগুলি হলো ত্রিবাঙ্কুনর, কোল্লাম, কুইলন, ইদুক্কি প্রভৃতি। তো কফি উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করেছে তামিলনাড়ু। তো তামিলনাড়ু পয়েন্ট করার পর তোমরা এর মধ্যে লিখবে কফি উৎপাদনে তামিলনাড়ু তৃতীয় স্থান অধিকার করেছে। এখানকার কফি বাগিচাগুলি গড়ে উঠেছে নীলগিরি, সালেম, কোয়েম্বাটুর, মাদুরাই প্রভৃতি জেলায়। তো এর সাথে সাথে তোমরা আরও লিখবে বর্তমানে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, মিজোরাম প্রভৃতি রাজ্যেও কফি চাষের অনেকটা উন্নতি ঘটেছে। তো কফি উৎপাদক অঞ্চলগুলি লেখার পর তোমাদের এর সাথে আরও যে প্রশ্নটা ছিল যে কফি উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও, সেই প্রশ্নটার উত্তর হিসেবে তোমরা ভূমিকাতে লিখবে কফি উৎপাদনের জন্য যে যে অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলির প্রয়োজন হয় সেগুলি নিচে আলোচনা করা হলো। তো কফি উৎপাদনের জন্য যে যে অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি দরকার হয় তার মধ্যে প্রথমেই তোমরা ফার্স্ট পয়েন্ট করবে জলবায়ু এবং এর মধ্যে লিখবে কফি উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের ফসল। কফি চাষের জন্য যে সমস্ত জলবায়ুগত অবস্থার প্রয়োজন সেগুলি নিচে আলোচনা করা হলো। তো জলবায়ুগত অবস্থার মধ্যে তোমরা ফার্স্ট সাব পয়েন্ট করবে উষ্ণতা। এর মধ্যে লিখবে কফি চাষের জন্য প্রায় 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আদর্শ। দ্বিতীয় সাব পয়েন্ট করবে বৃষ্টিপাত। এর মধ্যে লিখবে কফি বীজের পরিপক্কতা, স্বাদ, গন্ধ ও বর্ণের জন্য পর্যাপ্ত বৃষ্টিপাত প্রয়োজন হয়। সারা বছরব্যাপী প্রায় 200 থেকে 250 সেমি বৃষ্টিপাত কফি চাষের জন্য আদর্শ। তবে দীর্ঘস্থায়ী খরা ও শুষ্ক আবহাওয়া কফি চাষের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এরপর তোমরা তৃতীয় সাব পয়েন্ট করবে আর্দ্রতা ও সূর্যকিরণ। তো এর মধ্যে লিখবে উষ্ণ ও আর্দ্র অবস্থায় কফি গাছের বৃদ্ধি দ্রুত হয়। শুষ্ক ও শীতল আবহাওয়ায় ফল দ্রুত পরিপক্ক হয়। এছাড়া ফল পাকার সময় উজ্জ্বল সূর্যকিরণও প্রয়োজন হয়। এরপর তোমরা চতুর্থ সাব পয়েন্ট করবে তুহিন ও তুষারপাত। এর মধ্যে লিখবে শীতকালে পর্বতের ঢালে তুহিন ও তুষারপাত কফি ফলকে নষ্ট করে। এছাড়া প্রবল ঝড় ও বায়ুপ্রবাহ কফি গাছের ক্ষতি করে, কিন্তু আর্দ্র সামুদ্রিক নোনা বাতাস কফি ফলকে পরিপুষ্ট করে। তো জলবায়ুগত অবস্থা লেখার পর তোমরা দ্বিতীয় মেন পয়েন্ট করবে ছায়া প্রদানকারী বৃক্ষ। তো এর মধ্যে লিখবে সরাসরি প্রখর সূর্যালোক, প্রবল ঝোড়ো হাওয়া, তুষারপাত কফি গাছ সহ্য করতে পারে না। তাই কফি বাগিচার মধ্যে বড় বড় ছায়া প্রদানকারী বৃক্ষ থাকা একান্তই প্রয়োজন। এরপর তোমরা তৃতীয় মেন পয়েন্ট করবে মৃত্তিকা এবং এর মধ্যে লিখবে অম্লধর্মী পটাশ ও হিউমাস সমৃদ্ধ মাটি কফি চাষের জন্য আদর্শ। এরপর তোমরা চতুর্থ সাব পয়েন্ট করবে ভূপ্রকৃতি এবং এর মধ্যে লিখবে প্রচুর বৃষ্টিপাতের জল কফি গাছের গোড়ায় দাঁড়ালে কফি গাছের ক্ষতি হয়। তাই পাহাড়ের ঢালু জমি বা জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন জমি কফি চাষের ক্ষেত্রে আদর্শ।
তো প্রাকৃতিক পরিবেশ যেহেতু তোমাদের লিখতে বলেছে, এখানে অর্থনৈতিক পরিবেশ লেখার কথা বলেনি, তাই তোমরা প্রাকৃতিক পরিবেশটা লেখার পর উপসংহার হিসাবে এটাও লিখে দেবে। উপরিউক্ত অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি ছাড়াও আরও কিছু অর্থনৈতিক পরিবেশ, যেমন শ্রমিক মূলধন, উচ্চফলনশীল বীজ, পরিবহন ব্যবস্থা প্রভৃতি কফি চাষের উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই প্রশ্নটার উত্তর এখানেই কমপ্লিট হচ্ছে। তো আজকের আলোচনা মূলত এই পর্যন্তই ছিল। আলোচনাটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী পার্টের ভিডিওর সাথে।